মানে আপনার আইডি থেকে শেয়ার করে দিতে পারবেন আর কি। আমার আইডি থেকে শেয়ার। গ্রুপেও হবে, মানে ই ক্লাবের যে গ্রুপটা ওখানেও হচ্ছে। আচ্ছা ঠিক আছে, লাইফে শুরু হয়ে গেছে। জি, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ই ক্লাব আয়োজিত ই ক্লাব অনলাইন উদ্যোক্তা আড্ডা পর্ব 2। সাথে আছি আমি সৈয়দা জেমিমা আর সঞ্চালক হিসাবে। তো প্রতিবারের মতোই কিন্তু গতবারে কিন্তু একটা আয়োজন অলরেডি গিয়েছে আমাদের পর্ব 1, যেখানে হচ্ছে একজন বিশেষ অতিথি ছিলেন। এবারেও কিন্তু আছেন আমাদের সাথে একজন বিশেষ অতিথি, যিনি কিনা হচ্ছে আমাদের ই ক্লাবের একজন মেম্বার আর হচ্ছে ই ক্লাবের মেম্বার, এবং আজকে ওনার কাছ থেকে আমরা শুনবো ওনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটি, এবং অনেক আড্ডা হবে। এবং উনিও হচ্ছে আমাদের একজন সফল উদ্যোক্তা আমাদের ই ক্লাবে। তো আর আমি কথা না বাড়িয়ে হচ্ছে আপুর কাছে চলে যেতে চাই। শাহানা সুমি, সিইও অফ ডিকশনারি, সরি সিইও অফ নলেজ ডিসকভারি। কেমন আছেন আপু? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসা, যেহেতু এখন একটা প্যান্ডামিকের সময় দিয়ে যাচ্ছি আমরা সকলে, এবং এর মধ্যে হচ্ছে একটা লকডাউনও চলছে অলরেডি, তো এই অবস্থাতে আপনার পরিবার এবং বাচ্চা যারা আছে সবাই কি সুস্থ আছে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছে। আসলে কোভিড আমাদের বাসায় এফেক্টেড ছিল 2020-তে, আগের বছর। এটা যে আসলে কতটা মারাত্মক আমরা আসলে বুঝতে পেরেছি। এটা তো ইনশাল্লাহ এখন অবশ্যই আমরা ভালো আছি। আশা করি সামনেও, এখন পর্যন্ত যেহেতু একবার আপনারা ইফেক্টেড হয়েছেন, সামনে ইনশাল্লাহ সুস্থ থাকবেন, এটাই দোয়া করি। তো আচ্ছা, তো আপু যেহেতু আমরা আজকে উদ্যোক্তা নিয়েই হচ্ছে গল্প করব, যেহেতু আপনি একজন সফল উদ্যোক্তা আমাদের ই ক্লাবে, তো সেক্ষেত্রে আমি জানতে চাইবো যে আপনি যে একজন নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচয় করেছেন বা একজন সফল উদ্যোক্তা হিসেবে হয়ে উঠেছেন, তো এই জার্নিটা কিভাবে শুরু একটু জানতে চাইবো। আচ্ছা, তার আগে একটু বলে নেই, আমি হচ্ছে নলেজ ডিসকভারি সিইও। আমার প্রতিষ্ঠান হচ্ছে, আমি বেসিক্যালি সিএ প্রফেশনে, আমি সিএ বছর কোয়ালিফাই করেছি, আর ঢাকা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে বিবিএ এমবিএ শেষ করে তখন একটা ব্যাংকে ছিলাম। এই জার্নিটা আমার কাছে মনে হয়েছিল তথাকথিত একটা জার্নি, ব্যাংকে 9টা 5টা অফিস। তারপরে হঠাৎ করে এক ধরনের ঝোঁকের মাথায়, আর ফ্যামিলির কিছুটা ইয়ে ছিল যে সবকিছু ম্যানেজ করতে পারছিলাম না, তারপর থেকেই আসলে সিএ প্রফেশনে ঢোকা। আর আমি হুদাওয়াসি থেকে সিএ কমপ্লিট করেছি। হুদাওয়াসি হচ্ছে ওয়ান অফ দা মানে বড় একটা সিএ ফার্ম। ওখানে কাজের পরিসর এত বেশি ছিল, আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের 9টা 5টার বাইরেও প্রচুর কাজ করতে হয়েছে, কিন্তু স্বাধীনভাবে একটা কাজ করার ইচ্ছা ছিল আমার, আর ওখানে সেই পরিবেশটা আমি পেয়েছি। আর ওখানে তখন দেখা গেছে যে এত ধরনের কাজ করেছি আর এত ক্লোজ টু একজন প্রতিষ্ঠানের হিসেবে কাজ করেছি, তখন থেকে আসলে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আমার ছিল। তারপর থেকে আসলে জার্নিটা যে আস্তে আস্তে পাস করব, তখন থেকে আসলে চিন্তা করেছিলাম যে আমি কিছু একটা করব, সেটা হচ্ছে নিজের স্বাধীন পেশা থাকবে, কিন্তু এখানে আমার কাজ করার যথেষ্ট স্কোপ থাকবে। ইনশাল্লাহ আল্লাহ হয়তো বা আমার সেই আশাকে পূর্ণ করেছে। আর সেটা যেহেতু খুবই কঠিন একটা পড়াশোনা ছিল, এখানে আমি একটা কথা বলতে চাইবো, এখানে আপু আমি একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে যে মানে আমি খুব অবাক হচ্ছি। মানে নর্মালি হচ্ছে আমাদের বাংলাদেশে যারা মেয়েরা আছে, সিএ সাবজেক্টটা একটু কম পড়তে চায়। তো আপনি কিন্তু অনুগতিক থেকে একটু ভিন্ন। নর্মালি হচ্ছে মেয়েদেরকে খুব কম দেখা যায় হচ্ছে সিএ এর উপর পড়ালেখা করা। তো আপনি মানে অ্যাজ ইউজুয়াল নর্মালি হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ারিং অথবা অন্যান্য সাবজেক্ট গুলোতে হচ্ছে মানুষ পড়তে যায়, তা আপনি সিএ সাবজেক্টটা মানে চার্টার্ড অ্যাকাউন্টিং নিয়ে কেন পড়তে আসলেন? আচ্ছা, এটার একটা কারণ হচ্ছে কি, স্বাধীনভাবে কাজ করার জায়গাটা কিন্তু সিএ তেই সম্ভব। আর আর একটা প্রতিষ্ঠানের এ টু জেড জানা যাবে শুধুমাত্র সিএ প্রফেশনে যারা কাজ করছে। আর আমার যেহেতু কাজ করার ইচ্ছা যে একটা প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সিএ প্রফেশনটাকে আমি বেছে নিয়েছিলাম, আর চ্যালেঞ্জিং মনে হচ্ছিল খুব। আর
আমাদের কাজটা ছিল শুধুমাত্র টপ লেভেল পজিশনের জন্য, যে আমরা ডাইরেক্ট কাজ করতাম একদম এখানে শ্রমিক থেকে শুরু করে ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত আসলে সবার সাথে আমাদের ইন্টারাকশনটা খুব ভালো ছিল। এটা আসলে উদ্যোক্তা হওয়ার জন্য খুব দরকার যে আমরা প্রত্যেকটা লেভেলের প্রত্যেকটা মানুষের সাথে খুব ডিপলি মিশে তার সাথে কাজটা করতে পারি। এর জন্য আসলে মানে প্রফেশনটা কমিউনিকেশন বেছে স্কিলটা নেওয়া। বাড়ানো, কমিউনিকেশন জি জি স্কিলটা বাড়ানোর জন্য। জি জি। আচ্ছা, তো এইখানে তো মানে ব্যাপারটা কিন্তু আসলে ইন্সপিরেশন নেয়ার মতো যে আপনার মানে বললাম না, এই যে সিএ সাবজেক্টটা নর্মালি কিন্তু কেউ ওভাবে নেয় না, আমরা যারা মেয়েরা আছি। তো এর মধ্যে হচ্ছে আপনি একজন একজন মানে ইন্সপিরেশন হিসাবে আছেন, যে আপনাকে দেখে অনেকে হচ্ছে এই সাবজেক্টের উপর পড়ালেখা করে নিজের কেরিয়ারটা হচ্ছে গড়ে তুলতে পারে। তো আমি একটা জিনিস জানতে চাইবো, যেহেতু আপনি হচ্ছে মানে সিএ হচ্ছে নর্মালি হচ্ছে অনেক হাই রেঞ্জের হচ্ছে স্যালারি জব করবে, এই ধরনের স্বপ্ন কিন্তু কম বেশ সবাই দেখে, বাট আপনি কিন্তু আরেকটু জায়গায় মানে ভিন্ন, যেটা হচ্ছে আপনি আপনার নিজের হচ্ছে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তো ওই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমে আসলে অনেক ধরনের অফারও থাকে। আমি আসলে সেভ দ্য চিলড্রেন ছিলাম, সেভ দ্য চিলড্রেন ইন্টারনাল কন্ট্রোল কমপ্লেন্স ম্যানেজার হিসেবে ছিলাম আমি। তো ওদের ওখানে যখন কাজ করেছি আসলে আমরা ছোটখাটো উদ্যোক্তা ছোটখাটো প্রতিষ্ঠান নিয়ে এত ডিপলি কাজ করেছি, তখন মনে হয়েছে যে আসলে আমার যদি একটা প্রতিষ্ঠান হয় আমি আরো স্বাধীনভাবে কাজ করতে পারবো, আরো স্বাধীনভাবে মানুষের কাছে যেতে পারবো। এজন্যই আসলে এই জার্নিতে আসা। আর চ্যালেঞ্জিং তো অবশ্যই আছে, তারপরও মনে হচ্ছে নিজের একটা প্রতিষ্ঠান। আমাদের স্যার একটা সবসময় কথা বলতো যে তুমি যখন চাকরি করবে অবশ্যই তুমি একজন এমপ্লয়ি, আর তোমার যখন একটা প্রতিষ্ঠান হবে তখন তুমি কিন্তু ওখানকার বস, ওখানকার রাজা। এই কথাটা আমার অসম্ভব ভালো লাগতো, সবসময় ভাবতাম যে এই কথাটা একসময় আমি বিশ্বাস করব এবং এই কথাটা আমি মানবো। তখন থেকে এই যাত্রাটা শুরু, তখন থেকে চিন্তা ভাবনা। মানে এটা কিন্তু আসলে একটা বিষয়, বড় বিষয় যে এই মানে এই প্রফেশনটাকে আপনি বেছে নিয়েছেন। এবং আমি একটু মানে বলতে চাইবো যেটা হচ্ছে যে যেহেতু এই মানে নিজস্ব সিএ ফার্ম, যেটা হচ্ছে আপনার মতো একজন নারী উদ্যোক্তা, মানে এটা একটু অনেক বড় একটা বিষয়। তো এই ক্ষেত্রে মানে আমরা যারা নারীরা আছি, এবং সাথে হচ্ছে আমাদের পুরুষরাও আছে, পুরুষ উদ্যোক্তা, তারপরে হচ্ছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে বলবো যে একটা নারী যদি এই সিএ নিয়ে পড়ালেখা করতে চায় এবং এটাকে নিয়ে হচ্ছে তারা তাদের কেরিয়ার গড়তে চায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা মানে কিভাবে শুরু করতে পারে অথবা কিভাবে আগাতে পারে? আচ্ছা, প্রথমটা হচ্ছে যে আসলে পড়াশোনার আসলে কোনো বিকল্প নেই। সেটা যে লেভেলই হোক, যেখানেই হোক, সেটা যদি আসলে মানুষ অনেস্টলি পড়াশোনা করে এবং সে মজা পেয়ে পড়াশোনা করে, আমার কাছে মনে হয় সেটাতে সে শাইন করতে পারবে। এক্ষেত্রে ছোট্ট একটা কথা বলি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, আমি যখন ফিনান্সে পড়েছি, আমার কাছে মনে হচ্ছে আমি আসলে খুব মুখস্থ করেছি। আচ্ছা, মুখস্থ করেছি, পড়াশোনাটা খুব একটা মজা পাইনি। যেটা হচ্ছে এখানে বাস্তব পড়াশোনাটা আসলে এই প্রফেশনেই সম্ভব। আর সেটার সাথে আমি লিঙ্ক করেছি আমার কাজের জায়গাটা, আর আমার কাজের স্কোপটা এখন অনেক ব্যস্ত। প্রথমত আমি কোম্পানি ফরমেশনের কাজগুলি আমরা পুরোটাই করি, তারপরে ট্যাক্স রেটের কাজগুলো করছি, এবং সবচেয়ে লুক্রেটিভ যেটা করছি আমরা ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স এর কাজ করি, এটা হচ্ছে অর্গানাইজেশন সেটআপ। এক্ষেত্রে এই প্রফেশনে আসলে মানুষের অনেকগুলি স্কোপ আসলে বেড়ে যায়। যদি সে চিন্তা করে যে আমি আসলে কোম্পানি ফরমেশনের কাজ করব, সেটা সম্ভব। আর যদি আমি ইনকাম ট্যাক্স ভ্যাটের কাজগুলি করবো তাও সম্ভব। আমার মনে হয় যে আমি পুরোটাই ইন্টারনাল কন্ট্রোল, একটা কোম্পানির যে সেটআপে কাজটা করবো, একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে, তার অ্যাকাউন্ট কিভাবে চলবে, বা মার্কেটিং ডিপার্টমেন্ট কেমন হবে, এইচআর কেমন চলবে, এই জায়গাটাও কিন্তু কাজের অনেক স্কোপ আছে। এই জায়গাটা আসলে প্রফেশনাল লোকজন খুব কম, তো তখন যারা আসলে খুব ভালো থাকে তাদের জন্য আসলে মানসিক কাজটা চায়, মানুষ জানতে চায়, মানুষ সবসময় বলতে চায় যে আমার প্রতিষ্ঠান থেকে গড়ে দিবে। আমি যাদের সাথে কাজ করি তারা আসলে খুব ক্লোজ টু আমার সাথে, তারা সব কিছু বলে যে আপা এটা হচ্ছে না বা পারছি না, তখন আমি তাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাই। একটা সময় আমি যাদের সাথে ফ্যামিলি মেম্বার হয়ে যায়, যে একটা কাজ নিয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলো স্কোপ আমার জন্য তারাই তৈরি করে দিচ্ছে,
আমি এটা করছি না বা করতে পারছি না। স্কোপটা অনেক বেশি যদি কেউ আসলে অনেস্টলি এবং চেষ্টা করে এই কাজটা শিখে কাজটা, তাহলে মনে হয় এই প্রফেশনে এসে যদি শাইন করা যায় তাহলে ভালো হয়। অসাধারণ অসাধারণ। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়ে গিয়েছে। তো আপুর উদ্দেশ্যে, আনা মিশু আপুর উদ্দেশ্যে যদি কারো কোনো ধরনের কোনো জানার থাকে, যে ওনার সম্পর্কে কোনো প্রশ্ন যদি থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। চেষ্টা করব যাতে আপুকে ওই প্রশ্নগুলো করতে, এবং আপু যাতে আমাদেরকে উত্তরগুলো যাতে ইনশাল্লাহ দিবে। তো আচ্ছা আপু, আমি একটা জিনিস জানতে চাইবো, যেহেতু হচ্ছে আপনি একজন নারী, তো একজন নারীর কিন্তু হচ্ছে যে যাত্রাটা, কিন্তু একটা উদ্যোক্তা হয়ে ওঠার যে যাত্রাটা কিন্তু এত সহজ থাকে না, অনেক বাধার সম্মুখীন হতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি কেমন বাধার সম্মুখীন হয়েছিলেন? আমার বাধাটা যদি বলতে হয় তাহলে দীর্ঘ বাধা। আমার আমি যখন বিবিএ পড়ি তখনই আসলে আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা। তারপরে হচ্ছে আমার টুইন 2টা ছেলে। আমার জার্নিটা অনেক কঠিন। Wow, great. হুম। ওই জার্নিটাকে আসলে মানে বাধাটাকে আসলে স্বপ্নে পরিণত করা, এই কাজটা আমি করেছি। আমাকে করতেই হবে, এটা আমি বিশ্বাস করি। আর সেজন্যই আসলে জার্নিটা করতে, কিন্তু ফ্যামিলি সাপোর্ট আমার ছিল। আমার হাজবেন্ড, আমার 2 ছেলে, এখন ওরা বেশ বড় হয়ে গেছে, 11 বছর। এখন ওরা আমাকে অনেক সাপোর্টিভ। আজকে যে পুরো প্রোগ্রামে ওরা সকাল থেকে প্ল্যান করছে মাকে কি করা যায়, কিভাবে সাহায্য করা যায়। এটা আমার জন্য খুব ইন্সপিরেশন। সাথে আমার হাজবেন্ডও খুব চেষ্টা করছে। না, এটা এটা অবশ্যই একজন মানে পরিবারের হচ্ছে যে ইয়াটা, মানে পরিবারের যে সাপোর্টটা, এটা আসলেই কিন্তু অনেক বড় বিষয়, পরিবারের সাপোর্টটা। পরিবারের সাপোর্ট যদি না থাকে আসলে আগানো যায় না। সেক্ষেত্রে আপনি যতটুকু দেখছি, আপনার পরিবারের সাপোর্টটা কিন্তু অনেক বেশি ছিল। জি, জি। জি। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে সংযুক্ত হয়েছে। আমি কিছু কমেন্ট নিয়ে নিই। ওয়ালেদ মাহমুদ কমেন্ট করেছে, কংগ্রেচুলেশন শাহনাজ, মিশু, মিশু, এনজয়িং ইউর ডিসকাশন। লাবণী আহমেদ আপু কমেন্ট করেছেন, অন্য একটা শব্দ আসছে, কথাগুলো আচ্ছা ভালো শোনা যাচ্ছে না, মেবি কথা ইকো শোনা যাচ্ছে। আহ আমি একটু দেখছি, আমাদের হয়তোবা একটু টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তোবা কথা ইকো শোনা যাচ্ছে। আচ্ছা, তো আপু আমি যেহেতু বললেন যে এত সহজ ছিল না, একটু কঠিন ছিল যাত্রাটা, তো এই যাত্রার মধ্যে তো পরিবারেরও কিন্তু সাপোর্ট পেয়েছেন। তো আমি একটা জিনিস মানে বলবো, যে মানে এই যে এখন একটা প্যান্ডামিকের সময়, যে গত একটা বছর আমরা কিন্তু যাচ্ছি, এই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু বিজনেসের অনেক ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণের সম্মুখীন হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি এই সময়টাকে কিভাবে আহ মানে কিভাবে চালিয়েছেন, বা কিভাবে গিয়েছেন, আপনার বিজনেসটাকে রান করেছেন? আসলে তখন আসলেই কঠিন ছিল আমাদের জন্য। আর যেহেতু আমার ফ্যামিলিতে এফেক্টেড ছিল, তাহলে 2-3 মাস আসলে আমরা আসলে খুব মানে আসলে ভয়েই ছিলাম মোটামুটি। তা 2-3 মাস পরে জাস্ট ঈদুল আজহার পরে আসলে ফুল ফেজে আসলে কাজগুলি শুরু করতে পেরেছি। তার আগে একটু কঠিন ছিল, সবসময় সবাই খুব ভয়ে ছিলাম আমরা। ঈদুল আজহার পরে আসলে ফুল ফেজে কাজ, যেহেতু আমাদের কাজগুলি খুব নির্দিষ্ট সময় অনুযায়ী, যেমন ডিসেম্বরে আমাদের কিছু কাজ থাকে নির্দিষ্ট, জুন জুলাইতে আমাদের কিছু কাজ থাকে, আর সারা বছরই কোনো না কোনো অ্যাকাউন্টিং কাজগুলি থাকে। আর আমাদের সাথে কাজ করার একটা সুবিধা হচ্ছে যে আমাদের সাথে কাজ করে আসলে লং টার্ম আমাদের মানে কাস্টমার রিলেশনশিপটা থাকে। তাহলে একবার আমাদের সাথে কাস্টমার রিলেশনশিপটা বিল্ড আপ হয়ে গেলে তারা আসলে আমাদের সাথে কন্টিনিউ করতে চায়, বা আমরাও চাই যে তাদের সাথেই কাজ করার জন্য। সেক্ষেত্রে আমাদের ওই সময়টা আসলে ঘর থেকে বের হওয়াটাই প্রবলেম ছিল, কিন্তু কিছুটা সময় আমরা আসলে অনলাইনেই কাজগুলি বেশিরভাগ সেরেছি। আর ব্যাংক রিলেটেড বা প্রতিষ্ঠান রিলেটেড কাজগুলিতে আসলে আমাদের একটু ঝামেলা হয়েছে। তারপর আমরা চেষ্টা করেছি আমাদের মধ্যে টেন্টেটিভ সময়ের মধ্যে কাজগুলি শেষ করার জন্য, যাতে ক্লায়েন্টের কোনো সমস্যা না হয় এবং আমরাও বেনিফিটেড হতে পারি। তা তো অবশ্যই, কারণ হচ্ছে এই সময়টা আসলে অনেক টাফ ছিল অনেকের ক্ষেত্রে। তো আমি যেটা বলবো, যে ইতিমধ্যে কিন্তু হচ্ছে আমরা উঠে এসেছিলাম লকডাউন থেকে, হচ্ছে আমরা আবার হচ্ছে নতুন করে সবকিছু শুরু করেছি। এখন দেখা যাচ্ছে যে আবার হচ্ছে করোনার
পরিস্থিতিটা আবার বাড়ছে বা সংক্রমণ বাড়ছে, সেই ক্ষেত্রে হচ্ছে মানে আপনার কোনো সাজেশন আছে যে আমরা হচ্ছে যে যারা হচ্ছে নতুন উদ্যোক্তা বা যারা উদ্যোক্তা আছে তারা হচ্ছে তাদের ব্যবসাকে বা তাদের প্রতিষ্ঠানকে কিভাবে হচ্ছে গুছিয়ে নিতে পারে সামনে, বা কিভাবে হচ্ছে চালাতে পারে? এক্ষেত্রে আমি প্রথমেই বলবো, আসলে যখন মানুষ একজন উদ্যোক্তা হবে, শুধুমাত্র ঝোঁকের মাথায় আসলে 2-3 মাসের প্ল্যানিং করার জন্য আসলে বিজনেস করা কাউরি ঠিক না। যেহেতু আমরা এই প্রফেশনে আছি, আমার কাছে মনে হয় আপনি যদি আসলে বিজনেসটা করেন, তো অবশ্যই আসলে গুছিয়ে বিজনেসটা করা উচিত। সেক্ষেত্রে লিগাল ডকুমেন্টেশন গুলি আসলে ম্যান্ডেটরি সবার জন্য। মানে আপনি যদি আসলে চিন্তা করেন আসলে আমি কি করব, কতটুক যাব, কি করব, এটা আগে থেকে চিন্তা করতে হবে। প্রথমে হয়তো চিন্তা করতে হবে আসলে প্রতিষ্ঠানটা কি রূপ নিবে, আমার আমার কি এক মালিকানা কারবার হবে, আমার কি পার্টনারশিপ বিজনেস হবে, না কোম্পানি হবে আমার। এই প্ল্যানিংটা যদি আমি আগে করি, দেন সেই সেট আপটা করার পরে আসলে ট্রেড লাইসেন্স, টিন বা ভ্যাটের কাজগুলি করা উচিত। আমরা আসলে সেলটা দেখি, আমরা আসলে লাভটা বুঝি না। প্রথম কথাটা হচ্ছে অনেকে আপনি দেখবেন বলে যে আমার অনেক সেল হয়েছে। আসলে সেলটা কিন্তু একটা প্রফিটের অংশ না, সেলটা হচ্ছে একটা প্রসেস। দেন প্রফিটটা ক্যালকুলেশন করতে হবে। সেলের ক্ষেত্রে আমার যেসব খরচগুলি হচ্ছে সব বাদ দেওয়ার পরে আমার হাতে কত টাকা আছে সেটাই কিন্তু আসলে প্রফিটের অংশ। সেক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা আসলে অর্গানাইজড ওয়েতে প্রত্যেকটা মানুষের কাজগুলি করা উচিত। আসলে আমি কি ফর্মে কাজগুলি করব, আমার প্রতিষ্ঠান আসলে কোন রূপে নিব, আমি ভবিষ্যতে আসলে কোন জায়গাটায় যেতে চাই, এটা যদি আসলে মানুষ আগে চিন্তা করে, তাহলে হচ্ছে কি মানুষ আসলে থেমে যাবে না। ধরেন আপনি একটা ছোট প্রতিষ্ঠান শুরু করলেন, একটা সময় আপনার প্রতিষ্ঠানটা বড় হলো, কিন্তু একটা সময় যেহেতু ইনভেস্টমেন্টের দরকার হয়, একার পক্ষে আসলে একটা বিজনেস রান করা সম্ভব না। ইনভেস্টমেন্টের দরকার হলে কিন্তু ডকুমেন্টেশনটা মাস্ট। লিগাল পেপারস গুলি না চাইলে কিন্তু কোনো জায়গায় আসলে ডকুমেন্টেশনের জন্য আমরা কাজ করতে পারবো না। সাপোজ আমি যদি ব্যাংকে যাই, ব্যাংক থেকে যদি ফান্ডিং এর জন্য দরকার হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তারা আমাকে লিগাল ডকুমেন্টেশন গুলি চায়। লিগাল ডকুমেন্টেশন গুলি যদি তখন তৈরি করতে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য সময়টা দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে প্রথমেই যখন বিজনেসটা করবেন, আগে একটা ফর্ম করে নেবেন আসলে প্রতিষ্ঠানটা কি রূপ দিব আমি। আমি কি আসলে আমি ট্রেড সোল প্রপার্টিশিপ করব, না পার্টনার করব, না কোম্পানি ফর্মে রাখবো। এটা করার পরে আমার লিগাল ডকুমেন্টেশন যখন আমি রেডি করে ফেলবো, দেন বিজনেসটা, এটা কিন্তু অন দা প্রসেস, এটা কিন্তু একসাথেই চলতে পারে, আমার বিজনেসও চলতেছে এবং কাগজপত্রগুলিও রেডি হচ্ছে। দেন তাহলে হচ্ছে কি ভবিষ্যতের জন্য আমি সিকিউরড হয়ে গেলাম। তাতে কি ফ্রাস্ট্রেট হবো না। এই যে প্যান্ডামিকের সময় আসলে সবারই আমাদের ফান্ডিং দরকার, বিজনেস প্রতিষ্ঠানের ফান্ডিং গুলি দরকার। এই টাইমে কিন্তু সরকারের অনেক প্রণোদনা থাকে। আমাদের শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, উনি আমাদের নারী উদ্যোক্তা বা পুরুষ উদ্যোক্তা সবাইকে আসলে সেই ধরনের সাহায্য সহযোগিতার জন্য আগে আসতেছেন। আমার যদি লিগাল ডকুমেন্টেশন রেডি থাকে বা আমার যদি কাজের পরিস্থিতি সুন্দর থাকে এবং আমার যদি সেলস ফরকাস্টটা ওকে থাকে, দেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় আসলে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারি। এটা কিন্তু একদিনের প্রসেস না, বা একদিনের সম্ভব না, বা কোনো প্রতিষ্ঠানকে দিয়ে ওই কাজটা করানো সম্ভব না যদি নিজে গোছানো না হয়। আসলে নিজেকে অনেক গুছানো হইলে তারপরে কিন্তু এটা বিজনেস করতে নামলে আমার মনে হয় সে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যায়। খুবই ভালো বলেছেন আসলে। কিছু কিছু আমরা যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছি, বা যারা চিন্তা করছে যে উদ্যোক্তা হবে বা তারা নিজেদের একটা প্রতিষ্ঠান অথবা ব্যবসা শুরু করবে, সেক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় হচ্ছে আমরা গাইডলাইন পাই না আসলে কিভাবে কি করব না করব, বা কিভাবে শুরু করব। এই জিনিসগুলো আসলে না জানার কারণে হচ্ছে আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই, যে আসলে হবে না এমন কিছু। তো আমি একটা জিনিস জানতে চাইবো যে আমাদের তো হচ্ছে অনেকেই আছে, যেমন হচ্ছে প্রত্যেকটা যারা উদ্যোক্তা, মানে প্রত্যেক উদ্যোক্তা মানে প্রত্যেকটা মানুষের হচ্ছে একটা ব্যর্থতা থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কি কখনো এমন মনে হয়েছিল যে না, আমাকে দিয়ে আর হবে না, বা আমি এই প্রতিষ্ঠান, বা আপনি যেহেতু একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, যে আমাকে দিয়ে হবে না, এই ব্যবসা আমাকে দিয়ে হবে না, এই ব্যর্থতা যখন হচ্ছে আপনার কাছে মনে হয়েছে যে আমি একটা ব্যর্থ, বা আপনার বিজনেসটা আপনি চালাতে পারছেন না, বা এমন কি কখনো মনে হয়েছিল? আচ্ছা, এটা আসলে প্রথম দিকে খুব মনে হতো। আসলে কিছু মানুষের প্রচন্ড সাপোর্ট আমি পেয়েছি। আহ এই সাপোর্ট গুলির জন্য আমার কাছে মনে হয় না জার্নিটা এখন মনে হচ্ছে যে আমি আসলে পারবো। এটা সবসময় মনে হতো যে মনে হয় পারবো না, আমাকে দ্বারা মনে হবে না, বা একটা সময় মনে হতো যে এতগুলি ক্লায়েন্ট আমি কিভাবে পাবো।
প্রথম যখন শুরু করলাম যে আমাকে আসলে কে নক করবে বা আমি তাদের কাছে আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পাবো। কিন্তু আস্তে আস্তে কাজ করার পরে আমার কাছে মনে হয়েছে যে একটা কাজ দিয়ে আসলে 10টা কাজের স্কোপ আসলে তৈরি হয়ে যায় যদি আমি পারফেক্টলি কাজটা করি। আর অনেস্ট থাকতে হবে এই জায়গাটাতে, অসম্ভব অনেস্ট থাকতে হয় কাজের ক্ষেত্রে। মানে টাইম মেনটেন করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে চেষ্টা করতে হয়, লেগে থাকতে হয়। আসলে বিজনেসটা না আমার কাছে মনে হয় লেগে থাকা। আমি যত বেশি লেগে থাকবো আর মহান আল্লাহ তাআলা মনে হয় এই জায়গাটা আমাদের জন্য সহজ করে দেন। যদি আমি লেগে থাকি তাহলে চেষ্টাটার উপরে আসলে কোনোই কথা নেই, চেষ্টাটাই সবকিছু। আর বলবো যে এখানে কিছু কিছু মানুষ আছে আমার জীবনে, তারা আসলে আমার জন্য আশীর্বাদ স্বরূপ। তাদের কথা মনে হয় যে না, তারা আছেন বলেই আসলে আমার পথটা অনেক সহজ হয়েছে। ধন্যবাদ আপু, আসলে এই কথাটা কিন্তু আপনি বাস্তব বলেছেন যে আহ, চলার পথে কিন্তু কিছু মানুষের অবদান কিন্তু অবশ্যই থাকে, যারা হচ্ছে আশীর্বাদ স্বরূপই থাকে। তো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই কিন্তু আমাদের সাথে সংযুক্ত হয়ে গিয়েছে এবং হচ্ছে কমেন্টও করেছে। তো ওয়ালিদ মাহমুদ কমেন্ট করেছে, উদ্যোক্তাদের জন্য খুবই প্রয়োজনীয় আলোচনা করছেন শাহানা সুমি, সকলের জন্য খুবই উপকারী হবে। জি অবশ্যই, এটা কিন্তু সত্য কথা যে উনি হচ্ছে এমন কিছু টপিক নিয়ে কথা বলছেন যেটা হচ্ছে অনেকজনের হেল্প হতে পারে। তো আমাদের সাথে সংযুক্ত হয়েছে মোহাম্মদ শাহরিয়ার খান, ভেরি ইম্পর্টেন্ট টপিক। সুমাইয়া সাফা সংযুক্ত হয়েছে। এন্ড লাবনী আহমেদ কমেন্ট করেছেন, উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, অনেকে আজ উপকার হবে। হ্যাঁ অবশ্যই, ইভেন কি আমি নিজেও পার্সোনালি অনেক কিছুই জানতে পারছি আপনার কাছ থেকে, যেটা হচ্ছে আমার জন্য অনেক হেল্পফুল হবে। এবং আশা করছি যারা কিনা আমাদের সাথে এখন সংযুক্ত হয়েছেন, যারা দেখছেন, তারাও অনেক উপকৃত হবে আপুর কিছু গাইডলাইন থেকে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপুর কাছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আপু, যেহেতু আপনি আমাদের ই ক্লাবের একজন সদস্য, তো সেক্ষেত্রে আমি জানতে চাইবো যে ই ক্লাবে হচ্ছে আপনি কেন আসলেন, বা ই ক্লাবে কেন সংযুক্ত হওয়া। আচ্ছা, আহ আমার কাছে মনে হচ্ছে ই ক্লাব আমার জীবনে একটা আশীর্বাদ স্বরূপ। আহ, আগে স্ক্যাটার ভাবে কাজ করতাম, আসলে গাইডলাইনটা আমি সেভাবে পাইনি। মানে যখন সিএ ফার্মে ছিলাম, আমার প্রিন্সিপাল যিনি স্যার মঞ্জুরুল হাসান স্যার এফসিএ, তো উনি আমাকে বলে দিতেন যে তুমি এভাবে করো সেভাবে, কিন্তু প্ল্যাটফর্মটা ওনারা আসলে খুব সিনিয়র পজিশন, তো তা ওনাদের সাথে আসলে কাজ করতে গেলে খুব সিনিয়র পজিশন লোকজনের সাথে কাজ করতে হয়। কিন্তু আসলে মিডিওকার মানুষের সাথে বা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে যে আসলে একটা শ্রেণী আছে যারা আসলে ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজন হয়, তখন দেখা যাচ্ছে যে সেই ধরনের মানুষগুলোর সাথে আমি খুব একটা টাচে ছিলাম না। তোমার স্যারদের সাথেই কাজ করতাম। স্যাররা হয়তো বড় বড় ক্লায়েন্ট করতে বলছে বা তাদের সাথে কাজ করতেছি, আসলে নিজের স্কোপটা দেখানোর মতো জায়গাটা আমাদের ছিল না। ই ক্লাব হচ্ছে আমার জন্য সে একটা প্ল্যাটফর্ম। ই ক্লাবের আমি যখন আসি তখন মারুফ লিয়াকত ভাই আমাকে আসলে প্রথম, ওনার মাধ্যমে এখানে আমার আসা। তারপরে আসলে আমার জন্য ইন্সপিরেশন হচ্ছে শাহরিয়ার ভাই, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট। ভাইয়াকে দেখলে আসলে মনে হয় যে উদ্যোক্তা এখানেই হতে হয়। ওনার একটা জিনিস আমার অসম্ভব ভালো লাগে, উনি অনেক পড়েন, অনেক কিছু জানেন। ওনার কাছে কাজ করতে গেলে মনে হয় যে যে না, একটা মানুষ যখন জানা লোকের সাথে আমি কাজ করতেছি তাহলে কাজের একটা মজা আছে। সেক্ষেত্রে শাহরিয়ার ভাইয়ের সাথে কাজ করেও আমার কাছে মনে হয়েছে যে না, অনেক কিছু জানার আছে। এই জানা শোনা সবকিছু মিলেই মনে হয় যে ক্লাব আমাকে একটা ভালো প্ল্যাটফর্ম দিচ্ছে। সত্যি আমার জন্য অনেক বড় প্ল্যাটফর্ম, না হলে হয়তো বা আমার জন্য যাত্রাটা অনেক কঠিন হয়ে যেত। ধন্যবাদ আপু। আসলে হচ্ছে আমরাও অনেক মানে গর্বিত যে আপনার মতো এমন একজন উদ্যোক্তাকে হচ্ছে পাশে পেয়ে। তো আমি একটা জিনিস জানতে চাইবো, যেহেতু হচ্ছে প্রত্যেকেরই হচ্ছে ছোট কাল থেকে অনেক ইচ্ছা থাকে যে লাইক ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা কিছু। তো আমি জানতে চাইবো যে ছোট কাল থেকে আপনার কি স্বপ্ন ছিল, যে আপনি কি হতে চেয়েছিলেন মূলত। ছোটবেলা থেকেই আসলে খুব চাইতাম যে ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্সে পড়বো। তো এই স্বপ্নটা আসলে পূরণ হয়েছে আমার। তারপরে ইচ্ছা ছিল ব্যাংকার হব। আসলে ব্যাংকে কাজ করার পরে মনে হয়েছে আসলে এর চেয়ে মানে কঠিন কাজ আমার কাছে মনে হয় যে একটা মনোটোনাস জাতীয় কাজ মনে হতো আমার কাছে। তারপরে সর্বশেষ যেটা ইচ্ছা, হয়তোবা সারা জীবন এই ইচ্ছাটাই পোষণ করতাম,
আমার বিশাল একটা প্রতিষ্ঠান হবে, যেখানে আসলে কাজের অনেক স্কোপ থাকবে, আমার নিজের মতো করে কাজগুলি করতে পারবো। আর দেশের জন্য তো অবশ্যই একটা ভালোবাসা আছে, এই ভালোবাসাটা থেকে আসলে মনে হচ্ছে যে চেষ্টা করছি। এখনো বলবো না যে অনেক কিছু করে ফেলেছি, চেষ্টা করছি মানে সৎভাবে, এবং খুব চিন্তা করি যে না, আমি যে কাজটা করব মনোযোগ দিয়ে করব, আর যে কাজটা করব মানুষের সাথে কমিটমেন্ট রাখার জন্য আমি চেষ্টা করি, যথেষ্ট চেষ্টা করি মানুষের সাথে কমিটমেন্ট। সেখানে আমার জন্য আসলে টাকা পয়সাটা খুব একটা ম্যাটার করে না, বা আমি চিন্তা করি যে আমি ভালো কাজ করলে টাকা আসবেই, কিন্তু এখানে বিজনেসের ক্ষেত্রে কমিটমেন্টটা বিশাল একটা ব্যাপার। আমি যার সাথে কাজ করছি সে যদি আমার ক্ষেত্রে কমফোর্ট জোনে থাকে, যে আমার দ্বারাই কাজ করলে সে ভালো করছে, তাহলে অটোমেটিকই টাকা পয়সাটা আসলে আসে। সেক্ষেত্রে কমিটমেন্ট অনেক দরকার, এটা আর লেগে থাকাটা অবশ্যই। ধন্যবাদ আপু। তো আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে নলেজ ডিসকভারি, যেটা আপনার প্রতিষ্ঠান, তো এইখানে হচ্ছে যে আপনার এখন পর্যন্ত সেরা অর্জনটা কি? এখানে সেরা অর্জনটা হচ্ছে যে উম আমি আসলে যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা আমি মনে হয় আস্তে আস্তে করতে পারছি। সেক্ষেত্রে আমার আমি আরেকটা জিনিস অ্যাড করব, ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছে। তো আমি এইখানে একটা জিনিস অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার নলেজ ডিসকভারি এই প্রতিষ্ঠানটা মূলত কি, এবং হচ্ছে আপনার প্রোডাক্ট বেসিক্যালি কি, সেটা একটু যদি সবার উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, আমার প্রতিষ্ঠানটা হচ্ছে অ্যাকাউন্টিং কনসালটেন্সি ফার্ম, ম্যানেজমেন্ট এন্ড অ্যাকাউন্টিং কনসালটেন্সি ফার্ম। আমাদের প্রোডাক্টটা হচ্ছে, আমি কোম্পানি ফরমেশনের এভরিথিং আমরা কাজগুলি করি, ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের কাজগুলি আমরা করি, এবং সবচেয়ে লুক্রেটিভ যে কাজটা করি আমরা ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স নিয়ে আমরা আসলে কাজ করি। ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স নিয়ে কাজ করাটা হচ্ছে অর্গানাইজেশন সেট আপ। আসলে এইটা বাইরের অনেক ডিমান্ডেবল একটা জিনিস। এই জিনিসটা হয়তো আমি স্বপ্ন দেখতেছি, কিন্তু এই জিনিসটা আসলে বাংলাদেশে সেভাবে আসলে মানে এখনো ডেভেলপমেন্ট হয়নি। তা আমার যেহেতু এটা আমার বিগ প্রজেক্ট, এবং এটা এই ধরনের কাজ করাই আমার ইচ্ছা, সেক্ষেত্রে ছোট ছোট প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান আমি আসলে অর্গানাইজেশন সেট আপেই কাজ করতে চাই। সেটা হবে যে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, আর এইচআরটা কিভাবে হবে, তারপরে মার্কেটিং ডিপার্টমেন্ট। আর যেহেতু অ্যাকাউন্টসটা হচ্ছে বিশাল একটা দক্ষ ব্যবস্থাপনা যে কোনো প্রতিষ্ঠানের জন্য, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা কিভাবে কিভাবে সেট আপ হবে, এই জাতীয় সেট আপ গুলি করার পরে সাথে আমরা ট্রেনিংটাও দেই, এবং এদের সাথে আসলে আমরা ওদের অ্যাকাউন্টিং ম্যানুয়াল গুলি আমরা তৈরি করে দিই। আসলে একটা প্রতিষ্ঠান ম্যানুয়াল ছাড়া আসলে প্রতিষ্ঠানটা সেভাবে রান করে না। আর যেহেতু কোম্পানি ফরমেশনের একটা বিশাল কাজ আমরা করি বাংলাদেশে, আসলে এই কনসেপ্টটা আমি সবসময় বলবো যে মানুষ একটা ট্রেড লাইসেন্স নিয়ে আসলে বিজনেস করতে চায়। ট্রেড লাইসেন্স একটা বিজনেসের একটা পার্ট, সম্পূর্ণটা না। কাউকে বললেই জিজ্ঞেস করলে বলে আমার একটা ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স আছে, কোম্পানির ধরনটাই হয়তো বা সে জানে না। সেক্ষেত্রে আমরা সবসময় এনকারেজ করি যে আপনার কোম্পানির ধরনটা আগে আপনি ওকে করেন, যেটা ফেসবুকে ব্যবসা হোক আর নর্মাল নিয়মের ব্যবসাটা হোক, আগে আমি আসলে জানবো যে আসলে কিভাবে আমি কোম্পানিটাকে রান করব, বা কতদিন পর্যন্ত আমি এই কাজটা সুন্দরভাবে করতে পারবো। এই জাতীয় কাজগুলি করার পরে আমার মনে হয় যে আমরা চেষ্টা করতেছি এই ধরনের ডেভেলপমেন্ট সেক্টরে কাজগুলি করার জন্য। মেনলি হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটেড সব ধরনের প্রোডাক্টই আমরা কাজ করি, এবং কোম্পানি ফরমেশন, ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স আমরা কাজ করতেছি। ধন্যবাদ আপু, এত সুন্দর করে বলার জন্য। আমি দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে অনেকে আমাদের সাথে আরো সংযুক্ত হয়েছে, আমি একটু কমেন্ট গুলো একটু নিয়ে নিই, না হলে হচ্ছে অনেকে রাগ করতে পারে। আচ্ছা, আমাদের সাথে সংযুক্ত হয়েছে মৌসুমী সুলতানা, তারপরে হচ্ছে শারুদ উদ্দিন বাবু। উনি কমেন্ট করেছে অল গুড উইশেস ফর ইউর সাকসেস। আচ্ছা, দেন হচ্ছে আমাদের সাথে আরো অনেকেই সংযুক্ত হয়েছে, অনেকেই কমেন্ট করেছে, ইনশাল্লাহ আরো পড়বো। তো আমি এক্ষেত্রে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার মানে এই যে আপনি যেহেতু একটা সিএ ফার্ম চালাচ্ছেন, তো এর আগে কি আপনি অন্য কোনো বিজনেস অথবা ব্যবসা মানে প্রোডাক্ট নিয়ে কোনো কাজ করতেন কিনা? আচ্ছা, প্রথমে একটা কথা বলি, এটা আমাদের সিএ ফার্ম না, আমাদেরটা হচ্ছে অ্যাকাউন্টিং কনসালটেন্সি ফার্ম।
মানে আমরা আসলে সিএ ফার্ম হওয়ার জন্য আসলে এটা বাণিজ্য মন্ত্রণালয়ে এনলিস্টেড হতে হয়। আমাদেরটা আসলে সেই পর্যায়ে না, আমাদের যে হচ্ছে যে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কনসালটেন্সি করি, দেন উইদিন 3 or 5 ইয়ার্স পরে আমরা আসলে এই ধরনের জিনিসের জন্য এনলিস্টেড হব। ইনশাল্লাহ সেই চেষ্টাটা আমরা করছি। আর আরেকটা বলেছিলেন যে কি একটা, সরি, আরেকটা কি জানি বলেছিলেন কোশ্চেন? আমি বলতে চাচ্ছিলাম যে মানে এর আগে মানে এখন যে প্রতিষ্ঠানটি আচ্ছা আছে আচ্ছা তার কি আপনি অন্য কোনো ব্যবসা অথবা অন্য কিছু কিসের সাথে সংযুক্ত ছিলেন কিনা কোনো কিছুতে? আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো যে আমি আসলে সবসময় একটা পথে চলতে ভালোবাসি। আমি যে জিনিসটা জানি সেই জিনিসটা আসলে ভালোভাবেই জানার চেষ্টা করি। আমার প্রথম এবং প্রধান কাজ এটাই। আমি আসলে অন্য কোনো বিজনেসে কখনোই আসলে ইন্টারেস্টও ছিলাম না। আমার ভবিষ্যতে ইচ্ছা না, মনে হয় যে এটাতে আমি এক্সপান্ড করব। আর প্রথম দিক থেকে আমি আসলে এই ধরনের কাজগুলোই করছি। ধন্যবাদ আপু। তা আমি একটা জিনিস জানতে চাইবো, যেহেতু আপনি আমাদের ই ক্লাবের জেনারেল মেম্বার হিসেবে আছেন, তো ই ক্লাবকে নিয়ে আপনার সামনের দিকের চিন্তা ভাবনা কি, বা আম, আপনার সামনের কি কি উদ্দেশ্য আছে এই ক্লাবকে নিয়ে? আচ্ছা, এই ক্লাবটি নিয়ে আসলে আমার চিন্তা ভাবনা আছে। আমি অলরেডি চাচ্ছি যে এখানে অর্গানাইজেশনাল সেট আপে যারা আছেন, মানে ধরেন অর্গানাইজেশন সেট আপ করার জন্য প্রথমে হচ্ছে যে লিগাল ডকুমেন্টেশনের ব্যাপারে আসলে আমার পুরোটা ইচ্ছা আছে যে যারা আমাদের উদ্যোক্তা আছেন তাদের লিগাল ডকুমেন্টেশন যেন এভরিথিং ওকে থাকে। কারণ বিজনেসটা আসলে একদিন দুই দিনের জন্য না, বিজনেসটা আসলে লং টার্ম প্ল্যানিং করে আগানো উচিত। সেক্ষেত্রে লিগাল কাগজপত্রগুলি ঠিক রেখে যদি আমরা আসলে বিজনেসে নামি এবং পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে ফান্ডিং আমরা পেয়ে যাই, তাহলে এটা ভবিষ্যতে রান করার জন্য সুবিধা হবে। স্বপ্নটা শুধু একদিনের জন্য দেখা উচিত না, আসলে লং টার্ম প্ল্যানিং করে আসলে স্বপ্নটা দেখা উচিত। সেক্ষেত্রে আমি উদ্যোক্তাদের আমি বলবো যে আপনারা লিগাল ডকুমেন্টেশন নিয়ে কাজ করার জন্য এখানে আমি চাচ্ছি যে এই ধরনের কাজগুলি যদি হয় তাহলে আমি আসলে বিশেষভাবে সাহায্য করতে চাচ্ছি। আসলে ডকুমেন্টেশন কিভাবে করছেন বা কিভাবে করলে ভালো হয় এইটাতে আমি সাহায্য করতে চাচ্ছি। আর হচ্ছে যে অর্গানাইজেশন সেট আপ, যেটা বললাম যে ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্সে, সাপোজ ধরেন এইচআর তৈরি করে দেওয়া, এইচআর ম্যানুয়াল তৈরি করে দেওয়া, এইচআর রিলেটেড কোনো ট্রেনিং যদি দরকার হয়, তারপর অ্যাকাউন্টিং যত প্রকার ট্রিটমেন্টের জিনিস আছে অ্যাকাউন্টিং এর, সেই ট্রিটমেন্ট গুলির জন্য আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি, বা আমি চেষ্টা করব যদি কেউ আমার হেল্প চায় অবশ্যই আহ, আমি আমার তরফ থেকে সবসময় দ্বারটা খোলা থাকবে যে আমি চেষ্টা করব সবার জন্য। ধন্যবাদ আপু। আচ্ছা, যেহেতু সবারই হচ্ছে যার যার প্রতিষ্ঠান থেকে হচ্ছে অনেক কিছুই করার চেষ্টা করে, আর আশা করছি আপনার প্রতিষ্ঠান এবং আপনি এই ক্লাবের ই ক্লাবের জন্য আরো অনেক কিছুই করতে পারবেন ইনশাল্লাহ, এটাই আশা করছি। তা আমি ইতিমধ্যে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। নজরুল ইসলাম কমেন্ট করেছেন যে প্র্যাকটিস নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ারিং ভেরি এসেনশিয়াল। উনি আর একটি কমেন্ট করেছে, হোয়াট ইজ ইউর অ্যাডভাইস ফর দ্য নিউ এন্টারপ্রেনার? আচ্ছা, আহ ধন্যবাদ কোশ্চেনটার জন্য নজরুল ভাইকে। আহ প্রথম কথাটা হচ্ছে যারা নিউ এন্টারপ্রেনার থাকে আমি বলবো যে আসলে আপনারা যেই বিজনেসটাই করছেন স্পেসিফিকলি সেই বিজনেসটা সম্বন্ধে ভালো একটা ধারণা থাকা প্রথমে উচিত। সেকেন্ডলি, লিগাল ডকুমেন্টেশন গুলি আপনি প্রথম দিন থেকে করা শুরু করবেন। প্রথম দিন থেকে মানে বিজনেসটা শুরু করছি আমি আসলে কি ফরম্যাটে যাব। সাপোজ যদি একটু উদাহরণ দেই, আমরা একটা ট্রেড লাইসেন্স করি। তা আমি ট্রেড লাইসেন্স রিলেটেড অনেক ক্লায়েন্ট আমাদের আসে, এসে আমাকে বলে যে আমি ট্রেড লাইসেন্সটা করে দেন। তখন দেখা যাচ্ছে যে আমরা যদি বলি স্কোপ অফ এরিয়াটা কি, সে প্রথম কথাটা হচ্ছে আমাকে ইম্পোর্ট এক্সপোর্ট করে দিবেন, আমাকে আমি আমদানি রপ্তানি ব্যবসা করব, আমি খুচরা কিছু কারবার টারবার করবো, দ্যাটস ইট, এছাড়া কিছু না। এই যে স্কোপটা এত কমায় ফেলানো, একটা ট্রেড লাইসেন্স কিন্তু একদিনের জন্য করা না, যত দিন যাবে আসলে কিন্তু ট্রেড লাইসেন্স করলে তার ওয়েটটা বাড়বে। তা আমরা সবসময় বলি যে আপনি যদি কোনো কোম্পানি চিন্তা ভাবনা করেন যে আমি আসলে একটা লিমিটেড কোম্পানি করব বা পার্টনারশিপ ফার্ম করব, তাহলে আমার কাজের স্কোপ গুলি কি ধরনের কাজ হতে পারে এই জাতীয় জিনিসপত্র চিন্তা ভাবনা করে কোম্পানিটা ফর্ম করার পরে আসলে ট্রেড লাইসেন্সটা করলে আমার স্কোপ অফ এরিয়াটা বড় হবে, ভালো হবে। কারণ ট্রেড লাইসেন্স কিন্তু দেখা যাচ্ছে যে একটা উদ্দেশ্য নিয়েও করা যাবে, একটা বিজনেসের জন্য করা যাবে, আর 3-4টা বিজনেস নিয়েও কিন্তু একটা ট্রেড লাইসেন্স করা যায়।
আমি যদি প্রথমে কোম্পানিটা ফর্ম করার চিন্তা করি যে আমি এভাবে এই ধরনের বিজনেসগুলি করব, দেন চিন্তা ভাবনা করার পরে ট্রেড লাইসেন্সের দিকে আগাই, তা আমাদের জন্য সবচেয়ে মনে হয় ভালো হয়। আর অনেকের একটা ভীতি কাজ করে যে আমি নতুন উদ্যোক্তা, আমার পয়সা নাই, আমি কেন ট্যাক্সের কাজগুলি করব, আমি কেন ট্যাক্স দিব। আসলে ট্যাক্স শুধুমাত্র আপনি প্রতি বছর ট্যাক্স দিবেন এজন্য জন্য ট্যাক্সের কাজটা করা না। আর এটা তো জানেন যে 3 লাখ টাকা পর্যন্ত আসলে ছেলেদের ইনকামের কোনো ট্যাক্স নাই, 3 লাখ টাকা পর্যন্ত, এবং মেয়েদের ক্ষেত্রে 3,50,000। তাহলে স্কোপটা কিন্তু বেড়ে যাচ্ছে। ট্যাক্সটা কিন্তু শুধুমাত্র আমি গভর্নমেন্টকে টাকা দিচ্ছি না, আপনারও কিন্তু স্কোপ এরিয়া বাড়ছে। কারণ আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে এখন কিন্তু টিন সার্টিফিকেটটা চায়। গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানে টেন্ডার বিডিং করতে গেলে কিন্তু তিনটা মাস্ট। সেক্ষেত্রে এই কাজগুলি যদি আমি আগে চিন্তা ভাবনা করে থাকি, ঠিক আছে আমি আমার বিজনেসটা সেভাবে রান করব, প্রতি বছর আমরা রিটার্ন জমা দিব, মিনিমাম একটা রিটার্ন। কারণ যার 3 লাখ টাকার বেশি ইনকাম না, সেই তো আসলে শুধুমাত্র রিটার্ন একটা জমা দিলেই হয়ে গেল। সেক্ষেত্রে ডকুমেন্টেশন ঠিক থাকলো এবং আমার কাজের স্কোপটাও বাড়লো। তারপর হচ্ছে যে ভ্যাটের কাজটা, আসলে বিন নাম্বার বা ভ্যাট ছাড়া আসলে এখন প্রতিষ্ঠানে বাংলাদেশের কোথাও আসলে কোনো কাজ করা যাচ্ছে না। কারণ আমরা আসলে এই ধরনের কাজগুলি করি, আমরা জানি যে ক্লায়েন্টের আসলে কি ধরনের সমস্যাটা হয়। ওই যে কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছিলাম যে আপনি কাজ করতে করতে একা কিন্তু সার্ভাইভ করতে পারবেন না, আপনার কিন্তু ফান্ডিং এর দরকার হবে, আপনার কাজের স্কোপের জন্য আপনার ইনভেস্টরের দরকার হবে। আর ইনভেস্টর, আপনার ডকুমেন্টেশন যত বেশি স্ট্রং থাকবে, ইনভেস্টর কিন্তু আপনাকে ইনভেস্ট করতে চাবে। তার আগ পর্যন্ত কিন্তু আসলে কেউই কোনো ইনভেস্ট করতে চায় না যদি কোনো বড় ইনভেস্টমেন্টের দিকে যেতে চায়, সেটা ব্যাংক বলেন, লিজিং কোম্পানি বলেন, বা অন্য কোনো প্রতিষ্ঠানও যদি আপনার সাথে আসতে চায়, মার্জ করতে চায়, অবশ্যই আপনার লিগাল ডকুমেন্টেশন ওকে থাকলে তাহলে। তাই আমি সেক্ষেত্রে বলবো যে নতুন যারা আসতে চাচ্ছেন, অবশ্যই লিগাল ডকুমেন্টেশন, আপনি কি কাজ করতে চাচ্ছেন সেটা আগে কনফার্ম হয়ে নেবেন, কাজের স্কোপটা যত বাড়ানো যায় এবং কি কাজ করলে আপনি বেনিফিটেড হবেন এটা চিন্তা করার পরে যদি আপনি লিগাল ডকুমেন্টেশনের দিকে যান এবং স্টেপ বাই স্টেপ কাজ করেন, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। কারণ 2 বছর পরে যে কাজটা করবেন সেটা যদি আসলে 2 বছর আগেই করেন, তাহলে আপনার জন্য আপনার প্রতিষ্ঠানের ভ্যালুটাও বাড়বে এবং কাজের স্কোপটাও বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস মানে বলতে চাইবো যে আমরা যারা অনেকেই হচ্ছে শুধু অ্যাপ কমার্স যেটা বিজনেস করে, মানে শুধুমাত্র হচ্ছে ফেসবুক কেন্দ্রিক, তো অনেকের হচ্ছে চিন্তা ভাবনা থাকে থাকে যে আমি তো ফেসবুকে করছি, বা আমার তো কোনো শোরুম নেই অথবা কোনো কিছুই নেই, তো সেক্ষেত্রে আমার এত ওই যে টেক্স অথবা যে ডকুমেন্টস এই জিনিসগুলা লাগবে না, অনেকেই কিন্তু মনে করে। তো সেক্ষেত্রে আপনার কি কাছে কি মনে হয় যারা হচ্ছে ফেসবুক থেকে হচ্ছে নতুন উদ্যোক্তা যারা শুরু করে যাত্রা ফেসবুক থেকে, সেক্ষেত্রে কি এই ডকুমেন্টস গুলো থাকা কতটুকু প্রয়োজনীয়তা? আচ্ছা, একটা কিন্তু নির্দেশনা চলে আসতেছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, এফ কমার্স বা ই কমার্স যে যেখানে বিজনেস করুক না কেন, ট্রেড লাইসেন্সটা কিন্তু মাস্ট করে দিচ্ছে। ঠিক আছে, ট্রেড লাইসেন্স, ভ্যাটের সার্টিফিকেটটা, এটা উইদিন 6 মান্থের মধ্যেই কিন্তু এই সার্কুলেশনটা চলে আসবে। ডিজিটাল আইনের মধ্যে চলে আসতেছে আমাদের ট্রেড লাইসেন্স, তারপর টিন, ভ্যাট এগুলি কিন্তু ম্যান্ডেটরি করে দিচ্ছে বিজনেস করতে হলে। আর প্রথমে একটা কথা বলেছিলাম যে আপনাকে আসলে চিন্তা করতে হবে আসলে আপনি কি 6 মাসের ব্যবসা করবেন আসলে নাকি 6 বছর, বা আপনি সব সময় আপনার জন্য বেশি বিজনেসটা করবেন। ডকুমেন্টেশন করতে আসলে খুব কি পয়সা খরচ হচ্ছে? আসলে দেখা যাচ্ছে আমি অনেকের দেখি যে আসলে সেল করেছে, প্রফিট হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি লিগাল ডকুমেন্টেশনের টাকাটা কিন্তু প্রফিটের অংশটা থেকে করা যায়, এটা না করে হয়তো বা দেখা যাচ্ছে বিজনেসটা আরো বাড়াতে চাচ্ছি বা অন্য কোনো কাজে আসলে টাকাটা আমি ইনভেস্ট করে ফেলছি। এইটা যখন হচ্ছে প্রফিট হচ্ছে, ওকে ফাইন, আমি আমার লিগাল ডকুমেন্টেশন গুলি ওকে করে ফেলি সেই টাকা দিয়ে, তাহলে হচ্ছে কি আমি একটা জায়গায় সেফে চলে গেলাম যে আমার কাজগুলি সব ওকে হচ্ছে এবং লিগাল ডকুমেন্টেশন আমি ওকে করে ফেলতেছি। এটা তো আসলে আমি কেন করব, আমার শোরুম তো নাই, শোরুম নাই আসলে তো 2 বছর পরে শোরুমটা আমার হবে, 1 বছর পরেই হবে, সেই স্বপ্নটা নিয়েই তো উদ্যোক্তা হওয়া, ঠিক না? তা তো অবশ্যই, কারণ হচ্ছে এই লিগেল যে ডকুমেন্টস গুলো এগুলো আসলে থাকা উচিত। কারণ যে কিছুদিন আগে হচ্ছে যে ফেসবুকে একটু সমস্যা দেখা গিয়েছিল, যেটা হচ্ছে আমরা কেউই হচ্ছে ফেসবুকটা ভালোভাবে অপারেট করতে পারছিলাম তার 3 দিন পর্যন্ত আই থিঙ্ক। তো সেক্ষেত্রে হচ্ছে যারা অ্যাপ মানে ফেসবুক কেন্দ্রিক বিজনেস ছিল যাদের, তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তারা সেল করতে পারছিল না, অনেক প্রবলেম হয়েছে। তো সেক্ষেত্রে সবাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন
যে এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে আমরা ফেসবুকের বাইরেও আমাদেরকে যেতে হবে, ফেসবুকের বাইরেও হচ্ছে যেতে হবে। তো আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি তো হচ্ছে একজন আমাদের ই ক্লাবের একজন গর্বিত সদস্য এবং গর্বিত ও সফল উদ্যোক্তা। তো সেক্ষেত্রে আমি মানে এটা আমার একটা মানে জানার আগ্রহ যে আপনার এই সাফল্যতার পিছনের মূল মন্ত্রটি কি? আহ শুধু একটা কথা, চেষ্টা, চেষ্টা এবং লেগে থাকা, এছাড়া কোনো কিছু না। আর মহান আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখা সব সময়ের জন্য। অবশ্যই, আসলে চেষ্টা না থাকলে আসলে কখনোই কোনো কিছুই সম্ভব নয়। তা আমি একটা জিনিস জানতে চাইবো, যেহেতু এই প্রতিষ্ঠান নিয়ে হচ্ছে আরেকটা আপনার কথা অনেক একটু বলবো, জি। আমি আসলে কোনো কাজটাকে আসলে ছোটভাবে দেখি না। আমি যখন কাজ করি, আমি কখনো মনে করি না যে এই কাজটা আমাকে দ্বারা হবে না। আমি আসলে আমার ক্লায়েন্টের যখন কাজ করি, আমি আসলে ক্লায়েন্ট ভিজিট করি। ক্লায়েন্টের ভিজিট করি, তাকে কমফোর্ট জোনে রাখার চেষ্টা করি। আমি কখনো মনে করি না যে অ্যাজ আ সিএ প্রফেশন আমি ওখানে কেন যাব? আমার আসলে আমার আমার যাচ্ছে না বা আমার হবে না, এটা আমি কখনো মনে করি না। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আমি জিনিসটা আমি ক্লায়েন্টের অফিসে গেলে বা ক্লায়েন্ট আমাকে দেখলে হয়তো বা কমফোর্ট জোনে থাকবে। এই সার্ভিসটা আমি আসলে এখনো পর্যন্ত দেওয়ার যা চেষ্টা করছি। ভবিষ্যতে বড় হলে আসলে কতটুকু কি করতে পারবো জানি না, কিন্তু আমার চেষ্টা থাকবে সবসময় ক্লায়েন্টের টাচে থাকা। কারণ আমার কাছে একটা ক্লায়েন্ট যতটা কমফোর্ট জোনে থেকে আমার সাথে কাজ করতে পারবে, সেটা হয়তো বা আমার সাবঅর্ডিনেটের কাছে হয়তো বা সে সেভাবে ডিসক্লোজ করতে পারবে না। আর শেখার তো কোনো শেষ নেই, ক্লায়েন্টের কাছ থেকে আসলে আমরা অনেক কিছু শিখি। প্রতিনিয়ত এক একটা ক্লায়েন্ট করছি, একটা ক্লায়েন্টের সাথে মিশতেছি, তার কাছ থেকে নতুন নতুন জিনিস শিখতেছি। এই শেখাটা কিন্তু আমাদের অবধারিত সবসময়ের জন্য না। আমি বিভিন্ন জায়গায় আসলে কাজ করি, আমার কাছে মনে হচ্ছে যে সিএ ফার্মে যা শিখি নাই, ওই ক্লায়েন্টের 2টা দিন হয়তো বা 2টা মাস তার সাথে কাজ করে এই নতুন একটা অভিজ্ঞতা আমার শেখা হয়ে যায়। এখানে জানার আগ্রহটাও কিন্তু থাকতে হবে। এইটা মনে হয় যে সবসময় যে আমি এটা করব না, আমি কেন করব, এই জিনিসটা বাদ দিয়ে না, আসলে আমার অল্টারনেটিভ নাই। আমাকে বড় হতে হলে এখন লেগে থেকে কাজটা করতে হবে। সেটা যে লেভেলে হোক, যেভাবে হোক, চেষ্টা থাকতে হবে যে আমি কেন করছি না, আমি কেন ওখানে যাব, ওখানে গেলে আমার দামটা কমে যাবে। এই জিনিসটা আমাদের মধ্যে খুব ইগোইস্টিক প্রবলেমটা আছে। এখানে দাম কমা বেশি না, বিজনেসটা তো আমার, রান তো আমাকে করতে হবে। মাস শেষে টাকা পয়সার হিসাব তো আমাকেই করতে হবে, বা আমাকেই করতে হবে আমি কতটুকু অ্যাচিভমেন্টের জায়গায়। পাছে লোকে কি বলে, এটা আসলে বাদ দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমার মনে হয় আগাতে পারবো, সত্যি কথা আগাতে পারবো। মিউট হয়ে গেছে। না আপু, সরি, আসলে নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরো অনেকেই কমেন্ট করছে, আমি কিছু কমেন্ট নিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে সংযুক্ত হয়েছে শায়লা কবির, সাথে আছে আমি। তানজিনা লাবণ্য কমেন্ট করেছেন, এবং তৌহিদুল ইসলাম রবিন কিন্তু একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে আমার শোরুমের নাম এবং ফেসবুক পেজের নাম একই। আমার শোরুমের ট্রেড লাইসেন্স আছে, এখন এফ কমার্স নীতিমালা ট্রেড লাইসেন্সের নতুন করে কোনো ধরনের পরিবর্তন আনতে হবে কিনা। মানে উনি বেসিক্যালি জানতে চাচ্ছে যে ফেসবুক এবং ফেসবুক কমার্স যেটা, তার জন্য কি নতুন কোনো পরিবর্তন বা কোনো নীতিমালা অ্যাড করতে হবে কিনা, এটা জানতে চাচ্ছে। আচ্ছা, আপনার যেহেতু ট্রেড লাইসেন্স আছে, সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। ট্রেড লাইসেন্সের মধ্যে ট্রেড লাইসেন্সটা আপডেট রাখবেন, এটাই হচ্ছে কাজ। আর প্রতি বছর ট্রেড লাইসেন্সটা আপডেট রাখবেন যাতে পেন্ডিং না হয়ে যায়। আর যদি আপনার সেলের পরিমাণটা অনেক বেশি থাকে আর আপনার যদি বিন নাম্বার করা থাকে, তা অবশ্যই মনে হয় প্রতি মাসে আপনাকে ভ্যাটটা দেওয়া উচিত। এই প্রতি মাসে ভ্যাটটা দিলে আসলে নমিনাল একটা ভ্যাট আসে। আর যদি বিন নাম্বার করেছেন কিন্তু ভ্যাট সার্টিফিকেট করেছেন কিন্তু আপনি ভ্যাটটা টাইমলি দিচ্ছেন না, তাহলে এটার পরিমাণ অনেক বেশি বের হয়ে অনেক বেশি হয়। তা আমি আমি সবসময় বলি সবাইকে যে যদি আমি টাইমের মধ্যে আসলে সবকিছু পেমেন্ট করে দিই, আসলে কোনো কিছু আসলে বোঝা না, সেটা ট্রেড লাইসেন্স হোক, টিন হোক আর ভ্যাট হোক। আপনার যেহেতু আসলে ট্রেড লাইসেন্সটা করা আছে, সেক্ষেত্রে অরিড হওয়ার কিছু নেই, আপনি যেটা আছে সেটা দিয়ে আসলে পারপাসটা সার্ভ করবে।
পরে প্রথম তাকে সর্বপ্রথম কি কি ডকুমেন্ট তৈরি করা উচিত? একজন নতুন উদ্যোক্তার সর্বপ্রথম কি ডকুমেন্ট তৈরি করা উচিত উনি আকাশ উনি জানতে চেয়েছেন। আচ্ছা, সেক্ষেত্রে প্রথমে কথাটা হচ্ছে যে আসলে উদ্যোক্তাটাতে সে আসলে কি ধরনের ব্যবসা করছে। আসলে ক্যাটাগরিজ ওয়াইজ বিজনেসটা নিয়ে চিন্তা করা উচিত। আপনি যদি চিন্তা করেন যে না আমি সোল প্রপার্টিশিপ মানে এক মালিকানা, আপনি নিজেই আসলে বিজনেস প্রতিষ্ঠানটা রান করবেন, তাহলে ডকুমেন্টেশনের কাজগুলো এক ধরনের। যদি পার্টনারশিপ করেন বা কোম্পানি করেন, সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডকুমেন্টেশন হয়। সেক্ষেত্রে সোল প্রপার্টিশিপ করলে আমরা প্রথমেই বলি যে আপনাকে অবশ্যই একটা ওয়েটফুল একটা ট্রেড লাইসেন্স করা উচিত, যেটাতে আসলে স্কোপ অফ এরিয়াটা অনেক বেশি হয়, এবং ভিন নাম্বারটা করা উচিত, এবং টিনটাও করা উচিত। রেগুলারলি টিনটা পেমেন্ট করলে আপনার জন্য ভবিষ্যতের জন্য ভালো হয়। আর পার্টনারশিপ করতে হলে অবশ্যই আমি পার্টনারশিপ ডিডটা আমাকে করতে হবে, আরজিসি তে পার্টনারশিপ ডিডে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পার্টনারশিপ ডিড করার পরে আপনি একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নাম্বার পাবেন। তারপরে হচ্ছে যে যদি কোম্পানি করতে চান, সেটাও হচ্ছে যে সার্টিফিকেশন অফ ইনকর্পোরেশন নাম্বার পাবেন। এবং প্রথম কথাটা হচ্ছে পার্টনারশিপ আর যখন লিমিটেড কোম্পানি করব আমরা, তখন স্কোপ অফ এরিয়াটা অনেক বেশি। দেখা যাচ্ছে যে তখন আমাদের একটা মেমোরান্ডাম অফ আর্টিকেল থাকে বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন থাকে, এটা কোম্পানির গঠনতন্ত্র এবং কোম্পানির পুরোটা কার্যপ্রণালী, মানে কিভাবে কোম্পানিটা গঠন মানে পরিচালিত হবে। এই দুটা থাকলে সুবিধাটা হচ্ছে কোম্পানি গঠনতন্ত্রের মধ্যে আমার স্কোপ অফ এরিয়াটা অনেক বেশি হয়ে যায়। আমি বিভিন্ন ধরনের ব্যবসাগুলির জন্য আমি আসলে স্কোপটা বেড়ে যায়। সেই অনুযায়ী আমি একটা ট্রেড লাইসেন্স করলে আমাদের জন্য সুবিধা হয়। এবং কোম্পানি বা পার্টনারশিপের ক্ষেত্রে একই জিনিস, আমাকে টিন নাম্বারটাও নিতে হবে, ভ্যাট নাম্বারটাও নিতে হবে। আর অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত প্রত্যেকটা মানুষের জন্য। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে যাতে ট্রানজেকশন গুলি অবশ্যই আমরা চিন্তা করবো যে ব্যাংকে হয়। এবং দক্ষ একটা হিসাব ব্যবস্থা, দক্ষটা হিসাব ব্যবস্থা না থাকলে আসলে সমস্ত কাজটাই জিরো হয়ে যাবে। আমি যদি দক্ষ একটা হিসাব ব্যবস্থাপনা আমার না থাকে, তার অর্থই না যে আমাকে একদম ফুল ফেজে চার্টার অ্যাকাউন্টেন্ট রাখতে হবে। মানে আমাদের তরফ থেকে যে আমার সাজেশন হচ্ছে, আমার হিসাব ব্যবস্থাটা হচ্ছে আপনি হাতে লিখে রাখেন, সাথে আপনার ডকুমেন্টেশন গুলো রেডি রাখেন। সাপোজ ধরেন আপনি সেল করেছেন, সেলের কাগজপত্র রাখেন, আপনি যাতায়াত করেছেন, যাতায়াতের কাগজপত্র রাখেন, আপনার এন্ডে আপনার মতো গুছিয়ে ফেলেন। তারপরে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল অনেকে আছে যে ধরনের কাজগুলি করতে আপনাকে হেল্প করবে, তাদের দেখালে তারা আপনাকে হেল্প করে সুবিধা বুঝিয়ে দিবে আসলে কাজটা কিভাবে সহজ হয়। সবকিছুই আসলে বড় আকারে চিন্তা না করে যদি ছোট আকারে চিন্তা করি যে আমার যা আছে তা নিয়ে প্রথমে শুরু করি, আমি অ্যাকাউন্টসটা সুন্দর করে গুছিয়ে ফেলি আমার মতন করে। আজকাল তো দেখা যাচ্ছে এক্সেলও অনেক কিছু কাজগুলি করা সম্ভব, কারণ আমরা সাজেশন করি যে আপনি সফটওয়্যার নেওয়ার দরকার নেই, প্রথমে আপনি এক্সেলই কাজগুলি করেন, এক্সেল সুন্দর করে গুছিয়ে ফেলেন। আপনার জমা খরচের বইটা একটা করতে পারেন, বাজারে ধরুন অনেক ধরনের এসব ক্যাশ বই, ব্যাংক বই এগুলি পাওয়া যায়। এই হিসাবগুলি আপনি প্রথমেই শুরু করেন, আপনি কাউকে চেক দিচ্ছেন, চেকের হিসাবটা আপনি লিখে রাখেন খাতায়। এভাবে আসলে ডকুমেন্টেশনটা শুরু হয়ে যায়। এভাবে যে গুছিয়ে কাজ করা যায়, ভবিষ্যতে আরো বেশি সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে পারবেন। আমি যেহেতু আপনার কোম্পানি সম্পর্কে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তো সেক্ষেত্রে একটা জিনিস জানতে চাইবো। আমি জানি আমাদের সাথে যারা আমাদের দর্শক আছে তারাও কিন্তু এই জিনিসটাই জানতে চাইবে যে আগামী 10 বছর পর আপনার প্রতিষ্ঠানটিকে আপনি দুঃখিত আমি আপু আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু নেটওয়ার্কের ইস্যু করছে আসলে, এটা কারোর হাতেই নয়, এটা কিছু করার নেই। আচ্ছা, মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আগামী 10 বছর পর আপনি আপনার প্রতিষ্ঠান থেকে কোথায় দেখতে চান বা আপনার পরিকল্পনা কি? আগামী 10 বছর পরে আমার ইচ্ছা আছে আমার প্রতিষ্ঠানটা উম আরো বড় পরিসরে আমি দেখতে চাই। সমাজের ক্ষেত্রে যাতে আমার অনেক কন্ট্রিবিউশন থাকে, এবং নতুন উদ্যোক্তা যারা আসছেন এবং যারা অলরেডি বিজনেস করছেন
সবার জন্য আসলে কাজ করতে চাই আমি। সেটা মহান আল্লাহ তাআলা যদি আমাকে সেই সামর্থ্য দেন, ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে একটু বড় আকারে, আরো বড় আকারে, যাতে আমি একটা আমাদের অ্যাকাউন্টিং কনসালটেন্সি ফার্মগুলি যে ধরনের প্রতিষ্ঠানকে সার্ভিস দেয়, সেই ধরনের বড় প্রতিষ্ঠান হিসেবে আমি সমাজে একটা বিশাল অবদান রাখতে চাই। ধন্যবাদ আপু। তো আমি আরো কিছু কমেন্ট নিয়ে নিই, কারণ অনেকেই কিন্তু কমেন্ট করছে। আচ্ছা, মনি গাউস কমেন্ট করেছে, ভেরি না ইনফরমেটিভ সেশন। আচ্ছা, তৌহিদুল ইসলাম রবিন কমেন্ট করেছে, গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সঙ্গে থাকার জন্য। আচ্ছা, ওয়ালেদ মাহমুদ কমেন্ট করেছে, খুবই তথ্যবহুল আলোচনা হচ্ছে, যার থেকে আমরা অনেক কিছুই জানতে পারছি। সাহেলা কবির কমেন্ট করেছে, অনেক ধন্যবাদ অজানা তথ্যগুলো খুব সহজ করে বুঝিয়ে বলার জন্য। অনেকগুলোই কমেন্ট এসেছে আপনার জন্য, এবং হচ্ছে এই আজকের যে আলোচনা অনেকেই কিন্তু খুবই পছন্দ করছে। তো আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের ঠিক শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আলোচনার। তো সেক্ষেত্রে যাওয়ার আগে কিন্তু আমি একটু জানতে চাইবো যে সর্বশেষ যে আমরা যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন ব্যবসা শুরু করতে চায়, উদ্যোক্তা হতে চায়, তাদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু যদি বলতেন বা কিছু গাইডলাইন যদি দিতেন। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো যে আপনি ব্যবসা শুরু করতে চাইলে, প্রথমে বলেছি এখনো বলছি, আসলে ব্যবসা সম্বন্ধে স্পষ্ট একটা ধারণা থাকতে হবে আপনাকে। যেটাই শুরু করেন, সেটা কাপড়ের বিজনেস হোক, অন্য কোনো খাবারের ব্যবসা হোক, যেটা হোক, স্পষ্ট ধারণা থাকতে হবে যে আমি এই কাজটা করছি, এটুকু আমার আসলে আমি ভালো জানি। হয়তোবা আমার ফ্রেন্ড বলছে সেজন্য করছি, বা আমার বন্ধু বলছে সেজন্য করছি না। আপনাকে আসলে স্পষ্ট ধারণা থাকতে হবে আসলে কোন কাজটা আপনি করতে চাচ্ছেন। আমাদের যথেষ্ট আসলে ম্যাচুরিটি নিয়ে আর কাজগুলি করা উচিত। যে অভিজ্ঞতার তো আসলে কোনো মানে আসলে এটার কোনো শেষ নাই। আপনি যদি মনে করেন যে না আমি কাজটা করব, অবশ্যই আমি কাজটা ভালো করে জেনে করব। জেনে করলে কি আপনার জন্য সুবিধা হয়ে যাবে যে কাজের স্কোপটা বেড়ে যাবে, মার্কেটিং করতে সুবিধা হবে। বলবো যে স্পষ্ট ধারণা থেকে তারপরে আপনি আসলে আপনার বিজনেসটা শুরু করবেন। সেকেন্ডলি হচ্ছে লিগাল ডকুমেন্টেশন। আমি সবসময় বলবো যে লিগাল কাগজপত্রগুলি রেডি করে আসলে ফিল্ডে নামা উচিত। এটা ভবিষ্যতের জন্য ভালো। বিজনেসটা আসলে একদিনের জন্য না। আমার কাছে মনে হয় যে আমার কাছে কেন সবাই বলে মানে এটা আসলে ম্যান্ডেটরি যে আমি যদি লিগাল ডকুমেন্টেশন গুলি আমি ওকে করি, দেন আপনি যখন দেখবেন যে আপনার একটা লিমিটেড কোম্পানি হয়ে গেছে বা স্বপ্ন দেখা শুরু হয়ে যায়, স্বপ্নটা অন্যরকম তখন। এটা করলে কি তখন স্কোপটাও বের হয়ে যায়। আর যখন কাজের স্কোপটা বের হয়ে যাবে, আপনার জন্য আসলে অনেকগুলি ওয়ে খুলে যাবে, অনেক ওয়ে খুলে যাবে। আপনি আসলে থেমে যাবেন না। আপনার কাছে মনে হবে যে একটা শেষ হলে আমি আরেকটা ধরতে পারবো। আসলে কোনো ইনভেস্টমেন্টের জন্য আপনার ব্যবসাটা বন্ধ হবে না, বা অন্য কিছুর জন্য মানে স্কোপটা এতটা বের হয়ে যেমন সাপোজ যেমন বিভিন্ন ব্যাংকে বা টেসিমিতে যখন আমি সে লোন নিতে চাই, তখন ডকুমেন্টেশন ছাড়া আসলে কোনো উপায় নাই। এইটা আমি বলবো যে আসলে স্পষ্ট ধারণা করবেন, লিগাল ডকুমেন্টেশন করবেন, এবং আমাদের প্ল্যানিং থাকবে আসলে একদিনের জন্য ব্যবসাটা না। আমি মনে করি যে আপনারা কোথায় সোশ্যাল নেটওয়ার্কিংটা অনেক বিশাল একটা দরকার জিনিস। যেখানে এই কাজটা করছি আসলে একটা ক্লায়েন্ট দিয়ে আসলে 10টা ক্লায়েন্ট বাড়ানো সম্ভব, এটা আমি বিশ্বাস করি। আগে হয়তো করতাম না, কিন্তু এখন আমি মনে করি যে একজনকে দ্বারাই আসলে 10টা মানুষ হয়। কারণ আমি ভালো কাজ করলে আমি ওই মানুষটাই আসলে আমার জন্য হয়ে কাজ করবে। এটা একটা বিশাল নেটওয়ার্ক। আর সেক্ষেত্রে ফেসবুকে একটা বিশাল এখন একটা কাজ আছে যে মানুষ বিশাল ফেসবুকে বুস্টিংটা করে, কিন্তু ফেসবুকে বুস্টিং করুক বা ফেসবুকে আসলে খুব বেশি লাইভ থাকেন, কিন্তু কাজের জায়গাটা আসলে আপনাকে অনেক বেশি প্রফেশনাল হতে হবে যে আমি কি কাজটা করতে চাচ্ছি, ক্লায়েন্ট আমার দ্বারা কতটুকু বেনিফিটেড হচ্ছে। এটা যদি হয়ে যায় অটোমেটিকলি ক্লায়েন্ট আসবে, আর আমাদের জন্য কাজের স্কোপটা বের হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা স্বপ্ন দেখা, স্বপ্নের সাথে হাঁটা। মনে হয় যে ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় থাকেন, আমাদের সবকিছু ঠিক থাকে, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ আপু, আপনাকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আজকের আড্ডায় সংযুক্ত থাকার জন্য, এবং হচ্ছে আপনার এত মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, বেশ ভালো লাগলো কথা বলে। ধন্যবাদ সবাইকে। আহ
ধন্যবাদ আপনাকে এবং হচ্ছে সবাইকেও ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন, আমাদের আলোচনায় আমাদের আড্ডাতে ছিলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবাই আজকের অনুষ্ঠানটি আহ উপভোগ করেছেন এবং ইনশাআল্লাহ আগামী পর্বে আরো একজন নতুন অতিথি নিয়ে আমি চলে আসব ই ক্লাবের পেজ থেকে। তো তো সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধ